আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীও, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, মামলার শুনানির দিন আগামী 2রা মার্চ ধার্য করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি, তো আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদের দেবার মতো? আসলে নতুন তথ্য বলতে 2রা মার্চ যখন শুনানি হবে তখনই কিন্তু এটার একটা আপডেট পূর্ণাঙ্গ পাওয়া যাবে, যে অর্থাৎ শুনানি শেষ হবে ওই দিন নাকি আর কয়েকদিন শুনানি হবে, বা শুনানি শেষে রায়টা কি হবে আপিল বিভাগ থেকে। কারণ ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, সেই মামলা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। সেই খালাসের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং দুদক আপিল করেছে। এখন আপিলের শুনানি হবে, শুনানি শেষে একটা সুরাহা হবে। তবে আসামি পক্ষের যারা আইনজীবী খালেদা জিয়ার, তারা বলছেন যে মামলাটি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, কারণ এখান থেকে কোনো একটি টাকাও কোনো দুর্নীতি হয়নি চ্যারিটেবল থেকে, জিয়া চ্যারিটেবল থেকে, এবং এই টাকা দিয়ে জমিও কেনা হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু রাজনৈতিক কারণেই মামলা দেওয়া হয়েছিল এবং হাইকোর্টের রায়েও কিন্তু সেটা প্রমাণ হয়েছে তারা যেটা বলছেন। এবং আপিলেও তারা প্রত্যাশা করছেন একই ঘটনা ঘটবে, অর্থাৎ তিনি খালাস পাবেন। এবং সেই ক্ষেত্রে একটা সর্বোচ্চ আদালত থেকে যখন রায়টা আসবে তখন স্পষ্ট হবে যে পূর্বেও বিভিন্ন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কীভাবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলাগুলি করা হয়েছিল এবং তাকে বন্দি রাখা হয়েছিল, জেলে আটকে রাখা হয়েছিল। এই যে একটা তার প্রতি অন্যায় হয়েছে, সেই অন্যায়ের একটা অবসান হবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে, সেটা আসামি পক্ষের আইনজীবীরা বলছেন। আর আজকে কিন্তু আরেকটি আপিল বিভাগের একটা বিষয় নির্ধারণ হয়েছে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের যে রিভিউ আবেদনটা, সেই রিভিউ আবেদনের শুনানি হবে। অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রেখেছিল। এখন সেই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ করেছে আসামি পক্ষ, এবং রিভিউর পরই কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে মৃত্যুদণ্ড থাকবে কি থাকছে না, বা মৃত্যুদণ্ডের রায় কমবে নাকি খালাস পাবে। এই বিষয়গুলি সিদ্ধান্ত কিন্তু আপিল বিভাগেই হবে। তবে ইতিমধ্যেই কিন্তু জামাতের পক্ষ থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তারা কিন্তু অনেক বলেছেন যে তাকে মুক্তি দিতে হবে, এবং এই বিচারটি ছিল প্রহসনের বিচার, রাজনৈতিক বিচার, এবং জামাতকে নিশ্চিহ্ন করার জন্য বিচার হয়েছিল, এবং অনেক নেতাকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিও কার্যকর করা হয়েছে। সেইগুলিরও কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। তো এখন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউতেও আমরা আসলে জানতে পারবো যে তার মৃত্যুদণ্ড থাকছে কি থাকছে না। তো এই হচ্ছে আজকে হাইকোর্ট থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। শাওন, এতক্ষণ শুনছিলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে সর্বশেষ খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসির অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল। সকালে 2টি বাসে করে 80 জন শিক্ষার্থী ঢাকার পথে রওনা হন বলে জানা গেছে। যাত্রা শুরুর আগে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিরাপদ জায়গায় চলে আসব, তবে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা
ঘোষণা দেন তারা। শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন তারা। এ সময় তিনি পরিবার সহ ক্যাম্পাসের বাইরে ছিলেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 19 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব, যে আমরা যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসব না। কুয়েট ক্যাম্পাসে আছেন খুলনায় আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচির কি খবর আপনার কাছে রয়েছে, আর শিক্ষার্থীরা কি বলছেন? আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, মূলত 18 ফেব্রুয়ারি ওই সংঘর্ষের পর হচ্ছে এখানে ক্লাস সবই বন্ধ রয়েছে এবং 19 ওই ফেব্রুয়ারি ওই প্রশাসনিক পক্ষ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম ওই বন্ধ ঘোষণা করা হয় এবং একই দিনে ছাত্ররা প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে তারা ক্যাম্পাসে অবস্থান করছিল। আজ সকাল 7টায় তারা প্রেস ব্রিফিং করে বলছে আজকের থেকে কুয়েট ফুললি শাটডাউন থাকবে এবং তারা ওই দুটি বাসে করে 80 জনের মতো ঢাকা রওনা হয়েছেন। তারা যমুনার সামনে যে প্রধান উপদেষ্টাকে যে স্মারকলিপি দিয়েছেন সেটা তারা ব্যাখ্যা করবেন এবং তারা ওইটা ওই সন্তোষজনক না হওয়া পর্যন্ত তারা এখানে কুয়েট ক্যাম্পাসে ফিরে আসছেন না। একটা কথা বলে দেখি, আপনার যেহেতু মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু কুয়েট ক্যাম্পাস আগের থেকেই এদের শিক্ষা প্রতিষ্ঠান রোজার কারণে 1 মাস ধরে বন্ধ থাকবে, যে কারণে কিন্তু ওই 19 ফেব্রুয়ারি পর আস্তে আজকে সামান্য কিছু শিক্ষার্থীরা ছিল। আসলে সেই শিক্ষার্থীর বড় অংশ আগের থেকেই ওই যে ক্যাম্পাস ত্যাগ করে অন্যত্র চলে গেছে, তাদের বাসভবনে চলে গেছে। আর ক্যাম্পাসের বাইরে যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু ওই যে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে গেছে। আর আপনি জানেন তো গতকালকে বিএনপির পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে তাদের বিএনপি নেতা 4 জনকে পুলিশ এই কুয়েটের মামলায় আটক করেছে এবং তারা বলেছিল বিএনপির পক্ষ থেকে একটি গুপ্ত ছাত্র সংগঠনের ইন্ধনে কুয়েটে এই সমস্ত সংঘর্ষের ওই কর্মকাণ্ড হয়েছে এবং তারাও তাদের ওই যে বিএনপি যে 4 জন ক্যারেক্টকে উদ্দেশ্যমূলক ভাবে বলেছেন। তো সব মিলে এখন কুয়েটের পরিস্থিতি একদম শুনশান নিরাপত্তা রয়েছে। ওই উপাচার্য খুলনাতে নাই এবং উপাচার্য কিন্তু সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন তাকে শিক্ষার্থীরা লাঞ্ছিত করেছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ভিসি তিনিও কিন্তু এই লাঞ্ছিত ঘটনার নিন্দা জানিয়েছেন। তো ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে তাকে কোনো লাঞ্ছিত করা হয়নি, তাকে কোনো অসম্মানিত করা হয়নি। সব মিলে একটা জটিল পরিস্থিতি রয়েছে খুলনার এই কুয়েট বিশ্ববিদ্যালয়। জি, জানছিলাম কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতেও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজ শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে তারা এমন বক্তব্য করেন। বলেন, রাতে তো নিরাপদ নয়, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। তারা বলেন, শুধু জানুয়ারি মাসে 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যার নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। নতুন প্রশাসনের ভূমিকা ছিল না। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান শিক্ষার্থীরা। ফাল্গুনের প্রথমার্ধে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। নাটোরে গতকাল বজ্র বৃষ্টিপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতের আকাশ শান্ত থাকলেও সকাল থেকে নাটোরের বিভিন্ন স্থানে
থেমে থেমে বৃষ্টিপাত হয়। গতকাল বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কান্দিরপাড় এলাকায় বজ্রপাতে আজব আলী নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় আলিফ নামে এক কিশোর। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকাশে মেঘ গর্জনের সাথে 1 ঘণ্টা স্থায়ী এ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা বাড়তে পারে এমনটি জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 3 জন দগ্ধ হয়েছে। স্থানীয়রা জানায় সকালে আশুলিয়ার কাঠকড়া নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে দগ্ধ হন মা মেয়ে সহ 3 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। দগ্ধরা হলেন বিউটি আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর ও তোহা। চিকিৎসক বলছেন দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। তাদের দাবি, লাভ তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, এ সবুজের সমারোহে লুকিয়ে আছে আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের সুস্বাদু আলু। টক ঝাল মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। আলু উৎপাদনে প্রসিদ্ধ এ জেলায় চলতি বছর এ সবজির আবাদ হয়েছে 34,758 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। চলছে কৃষকদের কর্মযজ্ঞ। তবে নতুন আলুর পরন্ত বাজার দর দেখে সেই সঙ্গে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি সব মিলে দুশ্চিন্তার ভাঁজ এখানকার কৃষকের চোখে মুখে। 600 টাকা আছে, দাম 400 টাকা গ্যাপ। উৎপাদন খরচ 700-800 টাকা খরচ হয়েছে। 800 টাকা খরচ দিলে তো আমরা চালানো পাই না বেশি। প্রত্যেক বছর যদি আমরা এলম লোসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না। যারা রাখি মাল রাখি হেরা ভাই টাকা পাই, তো আমাকে তো কোনো কি হয় না। প্রান্তিক কৃষকরা জানান এবছর দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করেন তারা। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। সারের বস্তার দাম বেশি, বদলির দাম বেশি, ডবল। আমাকে এই যে জাগিরস্তি করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছে আলুর দাম দেখা। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। দেশের আলুর বড় একটি অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। উত্তোলিত বালু ফেলার জায়গার সংকটে হুমকির মুখে পড়েছে মোংলা বন্দরের ইনারপার ড্রেজিং প্রকল্প। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা বরাদ্দ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 50 ভাগ। বালু ফেলার জায়গার ব্যবস্থা না করে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। মোংলা থেকে আবু হোসেন সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পরে মোংলা বন্দরে আসে বিভিন্ন পণ্যবাহী বিদেশি জাহাজ। নাব্য সংকটে মাঝে মধ্যে ডুবোচরে আটকা পড়ে বিশাল আকৃতির জাহাজগুলো। তাই বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 793 কোটি 73 লাখ টাকা ব্যয় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া থেকে বন্দর জেটি পর্যন্ত 23.4 কিলোমিটার দৈর্ঘ্যের ইনারবারের ড্রেজিং কাজের অনুমোদন হয় 2020 সালে। 2021 সালে ড্রেজিং শুরু হয়ে শেষ হওয়ার কথা 2022 সালে, কিন্তু বালু ফেলার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মাঝপথে থমকে যায় কাজ।
পরে বালু ফেলার জায়গার ব্যবস্থা না করেই আবার দ্বিতীয় দফা দ্বিগুণ বরাদ্দ বাড়িয়ে শুরু হয় কাজ। এরপরে নতুন করে বালু ফেলার জায়গা খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র 50 ভাগ। ড্রেজিং না করে আমাদের এই চ্যানেলকে চালু রাখা সম্ভব না। এটার জন্য আমরা মনে করি খুব দ্রুত সময়ের ভিতর এই উদ্যোগটা নেওয়া উচিত। ড্রেজিং এর যে সরকারি জায়গাগুলো দিয়ে যে ভরবে সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে এবং এখানে স্থানীয় লোকজনকে উৎসাহ করার জন্য একটা কমিটি করবে। কমিটি করে তারা সরজমিনে দেখে এই মাটি ফেলার ব্যবস্থা করবে। 900 একর জমির হুকুম দখলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের কাছে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেন প্রকল্প পরিচালক। সম্পূর্ণ মাটি ফেলতে গেলে প্রায় 1800 একর জায়গার প্রয়োজন হবে। জেলা প্রশাসকের অফিস থেকে এই জমি পাওয়ার ব্যাপারে আমরা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। এই বিষয়ে জেলা প্রশাসক কোনো কথা বলতে রাজি হননি। কোনো টিভিতে সাক্ষাৎকার দেই না, এটা এখনো ফাইনাল হয় না, আমি না দেখে কিছু বলতে পারবো না, পরে যখন হবে তখন কথা বলবো। মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ড্রেজিং করার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।